হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা পঞ্চম অধ্যায় ভারত অবস্থান উপসাগরের বিভাগ থেকে অনুসরণী প্রশ্নোত্তর আলোচনা করব। বিভাগ ঘয়ের প্রশ্নগুলি দেখো। 4 নম্বর, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর লিখবে, ভারতের অরণ্য সংরক্ষণের পদ্ধতি। বর্তমানে ভারতের ক্ষেত্রমানের বিচারে বনাবৃত ভূমির পরিমাণ প্রায় 24.39%, অথচ সমগ্র দেশের মোট আয়তনের 33% বনভূমি থাকা বাঞ্ছনীয়। তাই নানা পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। যেমন 1. অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ। অপ্রয়োজনীয় বৃক্ষছেদন রোধ করতে হবে। বনভূমি ও যে কোনো স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে। 2. পরিণত বৃক্ষছেদন হ্রাস। গাছ কাটার খুব প্রয়োজন হলে কেবল পরিণত বৃক্ষই যেন ছেদন করা হয়। অপরিণত এবং চারাগাছের রক্ষণাবেক্ষণের প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে এবং তাদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। 3. জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি। গ্রাম এবং শহরে জ্বালানি হিসাবে কাঠের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস, জৈব গ্যাস, সৌরশক্তি ইত্যাদি বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এতে জ্বালানি কাঠের ব্যবহার কমবে এবং অরণ্যের সংরক্ষণ হবে। 4. দাবানল প্রতিরোধ। বনভূমিতে দাবানল যাতে না লাগে তার দিকে দৃষ্টি রাখতে হবে এবং দাবানল লাগলে যাতে দ্রুত তা নিবারণ করা যায় তার ব্যবস্থা করতে হবে। 5. পশুচারণ নিয়ন্ত্রণ। অরণ্যকে রক্ষা করার জন্য পশুচারণ ক্ষেত্র নির্দিষ্ট করে দিতে হবে। অরণ্যভূমিতে পশুর দল চারা গাছ খেয়ে ফেলে এবং গাছকে নষ্ট করে দেয়, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করা জরুরি। 6. বৃক্ষ সৃজন ও পুনর্বনসৃজন। যেসব স্থান উদ্ভিদহীন সেখানে নতুন করে বনসৃজন করা যেতে পারে এবং বনভূমিতে যেখানে পশুচারণের ফলে বা মানুষের নিজের প্রয়োজনে বৃক্ষছেদন ফলে গাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে সেখানে পুনর্বনসৃজন ঘটিয়ে অরণ্য পুনরুদ্ধার করতে হবে। 7. অরণ্য ব্যবস্থার কর্মসূচি গ্রহণ। রাস্তা নির্মাণ, খাল খনন প্রভৃতি উন্নয়নমূলক কাজের সময় কেবল পরিণত নির্বাচিত বৃক্ষই কাটতে হবে। এই জন্য অরণ্য ব্যবস্থার যথাযথ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। 8. মানুষের অংশগ্রহণ। বর্তমানে উদ্ভিদের সফলতার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষই দায়ী। তাই সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বন সংরক্ষণ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। সেই জন্য যৌথ বন পরিচালনা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর জন্য 6 নম্বরের বিকল্প প্রশ্নের উত্তর দেখো। এর পরের প্রশ্ন দেখো, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। এর উত্তর লিখবে, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। পয়েন্ট দেবে। লিখবে, আবহবিদরা মনে করেন মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই জন্য ভারতের মৌসুমী জলবায়ুর উপর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু এবং উপক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর প্রভাব খুব ভালোভাবেই পড়ে। 1 নম্বর পয়েন্ট দেবে, বর্ষাকাল। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। 1. বায়ু প্রবাহ পথ। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু জুন মাসে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়। ওই সময় এই বায়ুর স্রোত চীনের দক্ষিণ উপকূল থেকে আরম্ভ করে থাইল্যান্ড এবং ভারতীয় উপদ্বীপ পেরিয়ে আফ্রিকার পূর্ব উপকূলে সুদান হয়ে প্রায় সাহারায় গিয়ে শেষ হয়। 2. বায়ুর গতিবেগ। পূর্বে মালয়েশিয়া থেকে পশ্চিমে ভারত পর্যন্ত ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর গতিবেগ খুব বেশি থাকে এবং পশ্চিমে তা ক্রমশ হ্রাস পায়। 3. মৌসুমী বায়ুর উপর প্রভাব। প্রকৃতপক্ষে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঠিক সময়ে আগমন ও সক্রিয়তা বহুলাংশে এই ক্রান্তীয় পূর্বালি জেটের অবস্থানের উপর নির্ভরশীল। যদি এই ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে বেশি উত্তরে সরে যায় তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহে ছেদ ঘটে, অর্থাৎ ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে বৃষ্টিহীন ও খরা পরিস্থিতি সৃষ্টি হয়। তোমরা এই ছবিটাকে এঁকে নেবে। 2 নম্বর নেবে শীতকাল। 1. উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু অক্টোবর-নভেম্বর মাস নাগাদ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় থেকেই ভারতের উপর আবির্ভূত হয় এবং প্রায় মে মাস পর্যন্ত এই দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বায়ুস্রোতটি শীতকালে যতই দক্ষিণে সরে আসে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সক্রিয়তা তথা শীতের তীব্রতা ততই বাড়ে। ফেব্রুয়ারি মাসে এটি সর্বাধিক দক্ষিণে আসে
এবং তারপর ধীরে ধীরে উত্তরে সরে গিয়ে মে মাসে অন্তর্হিত হয়। তোমরা এই ছবিটা এঁকে নেবে। এরপর লিখবে, শীতকালে ভারতের ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হওয়ার সময় এই বায়ুশক্তি হিমালয়ে বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয়। 2. উপক্রান্তীয় জেট বায়ু দুটি শাখা। একটি শাখা হিমালয়ের উত্তর এবং অপরটি দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে শেষে আরও পূর্বে গিয়ে মিলিত হয়। হিমালয়ের দক্ষিণে শাখাটি যত শক্তিশালী হয় ততই উত্তর ভারতের শীত তীব্র হয়, শৈত্যপ্রবাহ দেখা যায়। প্রকৃতপক্ষে মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্যই ভারতের আবহাওয়া ও জলবায়ুর জেট বায়ুর প্রভাব সীমাহীন। ভারতের মৌসুমী বায়ুর স্থায়িত্ব ও তীব্রতা, বর্ষাকালীন বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন প্রভৃতি এই জেট বায়ুর অবস্থান ও গতি প্রকৃতির উপর নির্ভরশীল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।